সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় ভৌত জগৎ এবং পরিমাপ। এর উপর গতকাল একটা ক্লাস হয়েছে, আজকে দ্বিতীয় ক্লাস। আমি ডক্টর শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান, সরকারি বিএম কলেজ। আজকে যে বিষয়গুলো আজকে আলোচনা করব তোমাদের ক্লাসে, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানে স্থান, সময় এবং ভর, পরিমাপের মূলনীতি, মৌলিক একক থেকে লব্ধ একক প্রতিষ্ঠা, এককের বিভিন্ন পদ্ধতি, মৌলিক রাশি এবং তাদের একক, পদার্থবিজ্ঞানের বিভিন্ন যুগ, পরিমাপের ত্রুটি এবং পর্যবেক্ষণ ও পরীক্ষণের ক্রমবিকাশ এবং গুরুত্ব। এই বিষয়গুলোর উপরই আমরা আজকে আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখব। প্রথমে আলোচনা করব পদার্থবিজ্ঞানের স্থান, সময় এবং ভর। আগের ক্লাসে, গত ক্লাসে আমরা স্থান, সময় এবং ভর সম্পর্কিত ক্লাসিক্যাল ধারণা বা সনাতন ধারণা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আধুনিক ধারণা নিয়ে আলোচনা করব। ক্লাসিক্যাল ধারণা এবং আধুনিক ধারণার মধ্যে মূল পার্থক্য হচ্ছে, ক্লাসিক্যাল তত্ত্ব অনুযায়ী স্থান, সময়, ভর এগুলো সবই পরম রাশি, এর কোনো পরিবর্তন নেই। কিন্তু আধুনিক ধারণায় বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব প্রমাণিত হওয়ার পরে আগের বিজ্ঞানীদের সমস্ত ধারণা উল্টে যায়। আগে ধারণা করা হতো যে এগুলো সব পরম রাশি, এর কোনো পরিবর্তন নেই। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন প্রমাণ করেছেন যে গতির সাথে এগুলো পরিবর্তিত হয়। প্রথমে আমরা আলোচনা করব যে স্থান কীভাবে পরিবর্তিত হয়। আমরা জানি যে স্থান ত্রিমাত্রিক, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আমরা প্রথমে যে দৈর্ঘ্য নিয়ে কথা বলি, তাহলে আমরা বলতে পারি যে কোনো বস্তুর গতিশীল অবস্থায় দৈর্ঘ্য ওই বস্তুর স্থির অবস্থার দৈর্ঘ্যের চেয়ে ছোট হওয়াকে দৈর্ঘ্য সংকোচন বলে। অর্থাৎ একটা বস্তু যখন স্থির অবস্থা থাকে তখন যে আমরা দৈর্ঘ্য পরিমাপ করি, যে দৈর্ঘ্য পাওয়া যায়, যখন ওই বস্তুটা আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল হয় তখন ওই দৈর্ঘ্যটা আগের দৈর্ঘ্যের চাইতে ছোট বলে মনে হয়। এই যে ঘটনা, এটাকেই বলা হয় দৈর্ঘ্য সংকোচন। এবং এই দৈর্ঘ্য সংকোচন, এটা তোমরা এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, L = L0√1 - v²/c², এই সমীকরণ অনুসারে এই দৈর্ঘ্য পরিবর্তিত হয়। অর্থাৎ আমরা এই সমীকরণ থেকে বের করতে পারি যে স্থির অবস্থায় দৈর্ঘ্য কত হলে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কত হতে পারে। এই সমীকরণে L হচ্ছে গতিশীল অবস্থা বস্তুর দৈর্ঘ্য, L0 হচ্ছে স্থির অবস্থা বস্তুর দৈর্ঘ্য, এবং v হলো বস্তুর বেগ, এবং c হচ্ছে আলোর বেগ। তাহলে এই সমীকরণ থেকে আমরা যে দৈর্ঘ্যটা হ্রাস পায় সেটা কীভাবে বুঝতে পারি? দেখো, আমি যদি একটু বোর্ডে লিখে দেখাই, তাহলে আমি লিখতে পারি যে L0 = 1 - v²/c²। এখানে ভি কি? ভি হলো বস্তুর বেগ। তো একটা বস্তুর বেগ যখন বৃদ্ধি পায় তখন ভি বৃদ্ধি পায়। ভি যদি বৃদ্ধি পায় তাহলে এই বিয়োগফলটা হ্রাস পায়। এই বিয়োগফল হ্রাস পাওয়ার কারণে আমরা বলতে পারি যে এল হ্রাস পায়। তাহলে এই সমীকরণ থেকে আমরা সহজেই বুঝতে পারি যে বেগ বৃদ্ধির সাথে, বস্তুর বেগ বৃদ্ধির সাথে সাথে তার দৈর্ঘ্য হ্রাস পায়। এরপরে আমরা আলোচনা করব সময়ের ব্যাপারটা, যে গতিশীল অবস্থার সময়ের ব্যাপারটা কেমন হয়। সমবেগে গতিশীল কাঠামোতে পরিমাপকৃত সময় ব্যবধানের তুলনায় স্থির কাঠামোতে পরিমাপকৃত সময়ের ব্যবধান বেশি। এই বিষয়টাকে কাল দীর্ঘায়ন বলে। আমরা দৈর্ঘ্যের বেলায় দেখেছি যে আপেক্ষিক তত্ত্ব অনুসারে দৈর্ঘ্য সংকুচিত হয়, আর আপেক্ষিক তত্ত্ব অনুসারেই কাল দীর্ঘায়িত হয়। অর্থাৎ বিষয়টাকে আমরা যদি উদাহরণ দিয়ে বলি, যে মনে করো তুমি তোমার কোনো বন্ধুকে বিমানবন্দরে সি অফ করতে গেছো। সেই বন্ধু যখন তার প্লেন ছাড়লো তখন মনে করো সকাল 7টা বাজে। তুমি রেডিওতে FM রেডিওতে রেডিও ফুর্তির খবর শুনছো। সকাল 7টায় খবর শুরু হলো, তুমি প্ল্যাটফর্মে বসে আছো। খবর যখন শুরু হলো তখন সকাল 7টা, তোমার ঘড়িতে সকাল 7টা, তোমার বন্ধুর ঘড়িতে সকাল 7টা। এই সময় তোমার বন্ধুদের যাত্রা শুরু করে। খবর যখন শেষ হবে তখন তোমার ঘড়িতে সকাল 7:30 বাজবে। আর ওই বন্ধু যদি, তার বাহন যদি আলো বেগে কাছাকাছি বেগে গতিশীল হয়,
তাহলে দেখা যাবে তার ঘড়িতে হয়তো 7:15 বেজেছে। তো এই যে বিষয়টা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে একটু ভিন্ন ধর্মী একটা অভিজ্ঞতা। অর্থাৎ আমার ঘড়িতে আধা ঘন্টা সময় গেছে, 30 মিনিট সময় গেছে, আর আমার বন্ধুর ঘড়িতে সময় গেছে 15 মিনিট বা 20 মিনিট। এই যে সময় কমে গেল, কারণটা কি? কারণ হলো গতি। অর্থাৎ তুমি স্থির অবস্থায় ছিলে, এই কারণে তোমার যে সময় আর যে গতিশীল অবস্থায় তার সময় কম মনে হয়েছে, সময়ের ব্যবধানটা এখানে হ্রাস পেয়েছে এবং তোমার সময়ের ব্যবধানটা বৃদ্ধি পেয়েছে। এই বিষয়টা কি বলা হয়? কাল দীর্ঘায়ন। এটা এই সমীকরণের সাহায্যে আমরা দেখতে পারি যে T=T0 ডিভাইড বাই √1 - v²/c²। এটাকে যদি আমরা দেখি যে আসলে এই সমীকরণ আমরা কীভাবে বুঝি যে কালটা বৃদ্ধি পাচ্ছে, সেটা আমরা বলতে পারি যে T=T0 √1 - v²/c²। এখানে আমি একই কথা বলবো, যদি ওই বস্তু ওই প্লেনের গতি বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধি পায়, অর্থাৎ ভি বৃদ্ধি পাচ্ছে, ভি বৃদ্ধি পালে এই রাশিটা বড় হয় এবং এই বিয়োগফলটা ছোট হয়। আবার এটা ভাগ অঙ্ক, যার এটা ভাজ্য, এটা ভাজক। ভি যত বাড়ে ভাজক তত কমে, ভাজক যত কমে ভাগফল তত বাড়ে। আমরা জানি যে ভাজ্য যদি স্থির থাকে, ভাজ্য স্থির থেকে ভাজক যদি হ্রাস পায় তাহলে ভাগফল বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেগ যত বাড়ছে সময় তত বাড়ছে, অর্থাৎ এটাই হলো কাল প্রসারণের ধারণা। এরপরে আমরা আলোচনা করব ভরের বিষয়টা কী হবে। আধুনিক ধারণায় ভর পরম নয়, ভরও পরিবর্তনশীল। বেগ বৃদ্ধির সাথে সাথে কোনো বস্তুর ভর বৃদ্ধি পায়, এই ঘটনাকে বলা হয় ভরের আপেক্ষিকতা বা গতিজনিত ভর বৃদ্ধি। এইটাও কোনো বস্তুর বেগ যখন আলো করে কাছাকাছি হয় তখন এই ঘটনাটা কার্যকর হয়, ভর বৃদ্ধিটা কার্যকর হয়। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে সমীকরণ অনুসারে এই ভর বৃদ্ধিটা পরিবর্তিত হয়, সেটা হচ্ছে এই যে m = m0 √1 - v²/c²। তো এখানে আমরা বলতে পারি একই কথা, যদি বেগ বৃদ্ধি পায় তাহলে কি হয়, এই রাশিটা বাড়তে থাকে, বিয়োগফলটা কমতে থাকে, অর্থাৎ এই ভাগ অঙ্কের ভাজক হ্রাস পেতে থাকে। ভাজক যত হ্রাস পায় ভাগফল তত বৃদ্ধি পায়, অর্থাৎ বেগ বৃদ্ধির সাথে সাথে বস্তুর ভর বৃদ্ধি পায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা পরিমাপ সম্পর্কে আলোচনা করব। পরিমাপ মানব জীবনের একটা অনুষঙ্গ, একটা অপরিহার্য অনুষঙ্গ। আমাদের বিভিন্ন ক্ষেত্রে পরিমাপ করতে হয়। এই পরিমাপ আমরা কাকে বলি বা রাশি কাকে বলি? আমরা রাশিকে পরিমাপ করি। রাশি কি? যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় রাশি বলে থাকি। আর রাশি যখন পরিমাপ করি তখন রাশির একটা অংশকে আদর্শ ধরে রাশিটিকে পরিমাপ করা হয়। এই যে অংশটাকে আমরা আদর্শ ধরি তাকেই বলা ওই রাশির একক। যেমন আমি যদি বলি যে তোমার বাড়ির সামনে একটা বাস আছে, এই বাসটার দৈর্ঘ্য কত? তোমাকে জিজ্ঞাসা করে তুমি জবাব দিলে যে বাসটির দৈর্ঘ্য 10 হাত। এ কথা বলতে আসলে আমরা কি বুঝি? আমরা বুঝি যে এই বাসটাকে যদি আমার এই হাতের সঙ্গে তুলনা করি তাহলে দেখা যাবে যে বাসটার দৈর্ঘ্য আমার হাতের 10টা হাতের সমান। তাহলে এই জন্য আমরা বলি যে বাসের দৈর্ঘ্য 10 হাত। তার পরিমাপ একক কোনটা? এখানে পরিমাপ একক হচ্ছে এই হাত। যে হাতের সঙ্গে তুলনা করে আমি বাসের দৈর্ঘ্যটা নির্ণয় করলাম সেই হাতকেই আমরা বলবো যেটা দৈর্ঘ্যের একক হাত, এটা দেশীয় একক। তেমনি আমি যে ফুটে বলি তাহলে একটা ফুটের স্ট্যান্ডার্ড একটা দৈর্ঘ্যকে আমরা ফুট ধরে নিয়েছি, সে তার সঙ্গে তুলনা করে আমরা যখন পরিমাপ করব তখন দৈর্ঘ্য একক হবে ফুট। এবার আমরা এককের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একক প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক একক, একটা হলো লব্ধ একক। মৌলিক একক কি? মৌলিক একক হলো যে একক অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয় এবং যেটা সম্পূর্ণভাবে স্বাধীন, সে একককে বলা হয় মৌলিক একক। যেমন দৈর্ঘ্য, ভর বা সময়ের একক, এগুলি হচ্ছে মৌলিক একক। আর লব্ধ একক কি? লব্ধ একক হচ্ছে মৌলিক রাশিসমূহের এককবার ভিত্তি করে যে একক সমূহ প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ মৌলিক একক ব্যবহার করে আমরা যে একক পাই সে এককটাকে বলা হবে লব্ধ একক। যেমন ক্ষেত্রফল, বেগ, কাজ, বল, পীড়ন ইত্যাদি, এইগুলো সবই হচ্ছে এই সমস্ত এককগুলো সবগুলোর এককই হচ্ছে লব্ধ একক।
এবারে আমরা আলোচনা করব যে মৌলিক একক থেকে লব্ধ একক কিভাবে পাওয়া যায়। যেমন বেগ একটা রাশি। বেগ কাকে বলে? যে একক সময় অতিক্রম দূরত্বকে আমরা বেগ বলি। তাহলে আমরা যদি বেগের একক নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? দূরত্বের একক লাগবে, সময়ের একক লাগবে। আমরা জানি দূরত্বের একক হচ্ছে মিটার এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এই যে বেগ লব্ধ রাশি এর একক হবে কি? বেগ সমান দূরত্ব ডিভাইডেড বাই সময়। দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড। তো একক ক্ষেত্রে বলতে হবে বেগের একক সমান সমান মিটার ডিভাইডেড বাই সেকেন্ড, অর্থাৎ এক কথা বলতে পারি মিটার পার সেকেন্ড। তো এইভাবে আমরা দৈর্ঘ্য এবং সময়ের একক থেকে বেগের একক নির্ণয় করলাম, অর্থাৎ মৌলিক একক থেকে লব্ধ একক প্রতিষ্ঠা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আলোচনা করব এককের বিভিন্ন পদ্ধতি। পদার্থবিজ্ঞানে আমরা যা কিছু পরিমাপ করি, পরিমাপের সুবিধার্থে বিজ্ঞানীগণ আমাদের পরিমাপগুলোকে কয়েকটা পদ্ধতিতে বিভক্ত করেছেন। অর্থাৎ বিজ্ঞান জগতে পরিমাপের ক্ষেত্রে কয়েকটা পদ্ধতি প্রচলিত রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, অর্থাৎ সিতে সেন্টিমিটার, জিতে গ্রাম, এসে সেকেন্ড। অর্থাৎ দৈর্ঘ্যের যে পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম এবং সময়ের একক সেকেন্ড, সেই পদ্ধতিকে আমরা বলি সিজিএস পদ্ধতি। বিজ্ঞান জগতে আরেকটি পদ্ধতি প্রচলিত আছে যেটাকে বলে এপিএস পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতি। ব্রিটেনে বা গ্রেটার ব্রিটেনে এই পদ্ধতি প্রচলিত ছিল। এই পদ্ধতিটা কি? যে পদ্ধতিতে দৈর্ঘ্য এককে ফুট, ভরের এককে পাউন্ড এবং সময়ের এককে সেকেন্ড বিবেচনা করা হয়, সেই পদ্ধতিকে বলা হয় এপিএস পদ্ধতি। এরপর আন্তর্জাতিকভাবে আরেকটি পদ্ধতি প্রচলিত রয়েছে, তা হচ্ছে এমকেএস পদ্ধতি। এমকেএস পদ্ধতি কি? এমকেএস পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, সময় ভরের একক কিলোগ্রাম বা কেজি এবং সময়ের একক সেকেন্ড বিবেচনা করা হয়, সেই পদ্ধতিকে আমরা বলি এমকেএস পদ্ধতি। এই এমকেএস পদ্ধতির আর এক নাম হচ্ছে এসআই পদ্ধতি, ইন্টারন্যাশনাল সিস্টেম, সারা বিশ্বে প্রচলিত। এটাকে যেন সংক্ষেপে এসআই পদ্ধতিও বলা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে কিছু মৌলিক রাশি এবং তাদের একক সমূহ। মৌলিক রাশিগুলোর মধ্যে কী কী আছে? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। আমরা দেখতে পাচ্ছ যে এইগুলোর প্রতীক কি? দৈর্ঘ্যের প্রতীক এল, ভরের প্রতীক এম, সময়ের প্রতীক টি, স্মল টি, তাপমাত্রার প্রতীক ক্যাপিটাল টি, তড়িৎ প্রবাহের প্রতীক আই, দীপন তীব্রতা হচ্ছে আই এবং পদার্থের পরিমাণ এটা হচ্ছে এন। এবং এসআই একক, যে এককটা সবচেয়ে বেশি প্রচলিত, এককগুলো হচ্ছে দৈর্ঘ্যের জন্য মিটার, ভরের জন্য কিলোগ্রাম, সময়ের জন্য সেকেন্ড, তাপমাত্রা হচ্ছে কেলভিন, তড়িৎ প্রবাহ হলো অ্যাম্পিয়ার, দীপন তীব্রতা ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাণ হচ্ছে মোল। এবং প্রতীক হচ্ছে কি? এম, কেজি, এস, কে, এ, সিডি, মোল। ঠিক অনুরূপভাবে সিজিএস পদ্ধতির এককগুলি এবং তাদের প্রতীকগুলো পরবর্তী কলামগুলোতে প্রদর্শিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের বিভিন্ন যুগ সম্পর্কে। অর্থাৎ পদার্থবিজ্ঞানের যে ক্রমবিকাশ, সে মানব সভ্যতা উষালগ্ন থেকে হাঁটি হাঁটি পা পা করে বিজ্ঞানের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, সেই অগ্রযাত্রার যে সময়কাল, সেই সময়কালকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে প্রথম যুগটাকে বলা হয় গ্রিক যুগ। খ্রিস্টপূর্ব 750 থেকে শুরু করে 724 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়ের ব্যবধানটা, এটাকে বলা হয় গ্রিক যুগ। এবং এই যুগের যে খ্যাতনামা বিজ্ঞানী তারা ছিলেন পিথাগোরাস, থেলিস, ইউক্লিড, ডেমোক্রিটাস, অ্যারিস্টটল, টলেমি, কোপার্নিকাস, আর্কিমিডিস প্রমুখ বিজ্ঞানীগণ। এই যুগে মূলত পদার্থবিজ্ঞানের যে বেস বা ভিত্তি, সেই ভিত্তি গড়ে উঠেছে। এর পরবর্তী যে যুগ বিবেচনা করা হয় তা হচ্ছে মুসলিম যুগ। 751 খ্রিস্টাব্দ থেকে 1550 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে সময়ের ব্যবধান, এই সময় বিজ্ঞান যে অগ্রযাত্রা হয়েছে, সেই কালটাকে আমরা চিহ্নিত করি মুসলিম যুগ হিসাবে। এবং এই যুগে মূলত রসায়ন বিজ্ঞানের জন্মনাগুলো বলা হয়ে থাকে। এই যুগের বিখ্যাত বিজ্ঞানীদের মধ্যে আছেন জাবির ইবনে হাইয়ান,
আল রাজি, আল হাজেন, ইবনে সিনা প্রমুখ বিজ্ঞানীগণ। এই যুগেই বীজগণিত এবং দ্বিপদী উপপাদ্য আবিষ্কৃত হয়েছে। এর পরবর্তী যে যুগ বিবেচনা করা হয় তা হচ্ছে গ্যালিলিও নিউটনের যুগ। 1551 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে বিজ্ঞানের যুগ, এই যুগটাকে বলা হয় গ্যালিলিও নিউটনের যুগ। এবং এই যুগেই সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী যাকে বিবেচনা করা হয় স্যার আইজাক নিউটন। সে আইজাক নিউটন এই যুগেই আবির্ভাব হয় এবং বিজ্ঞানের ক্ষেত্রে তার অবদান বর্ণাঢ্য। এছাড়াও এই যুগে গ্যালিলিও, রবার্ট বয়েল, জেমস ওয়াট প্রমুখ বিজ্ঞানী এই যুগের তাদের কৃতিত্বের অবদানের স্বাক্ষর তারা রেখে গেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তীতে পদার্থবিজ্ঞানের যে যুগ বিবেচনা করা হয় তা হচ্ছে ক্লাসিক্যাল যুগ। 1801 খ্রিস্টাব্দ থেকে 1890 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুগকে বলা হয় ক্লাসিক্যাল যুগ বা চিরায়ত যুগ। এই যুগকে বিদ্যুৎ প্রবাহ বিজ্ঞানের স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয়। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ আবিষ্কার এবং বিদ্যুৎ প্রবাহের ব্যাপক এবং বৃহত্তর ব্যবহার, মানব কল্যাণে এর যে সার্বজনীন প্রয়োগ, এই সবগুলোই এই যুগে ব্যাপক আকার লাভ করে। এই যুগের বিখ্যাত বিজ্ঞানী হচ্ছেন ভোল্টা, ওয়েরস্টেড, ফ্যারাডে, অ্যাম্পিয়ার, ওম, ম্যাক্সওয়েল প্রমুখ বিজ্ঞানীরা এই বিদ্যুতের আবিষ্কার এবং এর ব্যাপক জনকল্যাণে এর ব্যাপক ব্যবহারের ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে যুগটা আছে সেটা হচ্ছে আধুনিক যুগ। 1891 সাল থেকে শুরু করে অদ্যাবধি আজকে পর্যন্ত যে যুগ বিরাজমান এটাকে বলা হয় আধুনিক যুগ। এই যুগের দুটি যুগান্তকের আবিষ্কার হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্ব। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব দুই ভাগে বিভক্ত, সাধারণ আপেক্ষিক তত্ত্ব এবং বিশেষ আপেক্ষিক তত্ত্ব। সাধারণ আপেক্ষিক তত্ত্বের মাধ্যমে গোটা মহাবিশ্ব সৃষ্টি, এর স্থিতি, এর বিবর্তন এগুলোর অত সুন্দরভাবে ব্যাখ্যা করার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করেছে। ঠিক এমনিভাবে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব আমরা এই যে কিছুক্ষণ আগে যে আলোচনা করলাম যে ভর, সময় এবং স্থান সম্পর্কিত যে আধুনিক ধারণা, সে আধুনিক ধারণার ক্ষেত্রে আপেক্ষিকতা বিশেষ তত্ত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে। এই যুগের বিজ্ঞানীদের মধ্যে আছেন আইনস্টাইন, প্লাঙ্ক, রনজেন, থমসন, হেনরি বেকেল, রাদারফোর্ড, কুরি প্রমুখ। এরা হচ্ছে এই যুগের বিজ্ঞানী এবং এই নিত্য নতুন আবিষ্কারের কারণে এই যুগকে বলা হয় বিজ্ঞানের ক্ষেত্রে সকল যুগের সেরা যুগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব পরিমাপের ত্রুটি সম্পর্কে। পরিমাপ আগেই আমরা বলেছি যে আমাদের জীবনের একটা অপরিহার্য অনুষঙ্গ, যা পরিমাপ ছাড়া আমরা চলতে পারি না। ঠিক পদার্থ বিজ্ঞানেও আমাদের নানান বিষয়ে পরিমাপ করতে হয়। তোমরা তোমাদের ক্লাস করতে হবে, ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। সেই ব্যবহারিক ক্লাসের সময় পদার্থবিজ্ঞানের বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে তোমাদের নানান রকম পরিমাপ গ্রহণ করতে হবে, পরিমাপ করতে হবে। সেই পরিমাপ করার ক্ষেত্রে কিছু ত্রুটি বা কিছু ভুল হয়ে থাকে। আমরা যদি সেই ভুল সম্পর্কে সচেতন এবং সজাগ না থাকি তাহলে দেখা যাবে যে এই ভুলগুলা কারণে আমরা আমাদের পরিমাপ সঠিক করতে পারবো না। তা সঠিক পরিমাপের স্বার্থে পরিমাপের ত্রুটি চিহ্নিতকরণ এবং তা পরিহার করা অত্যন্ত অপরিহার্য একটি বিষয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা পরিমাপের ত্রুটি বলতে আমরা কি বুঝি? যে প্রত্যেক পরিমাপকারীর কোনো অসতর্কতা বা যন্ত্রের কোনো ত্রুটির কারণে পরিমাপের ফলাফলে কিছু অনিশ্চয়তা থাকে। এই যে অনিশ্চয়তা একেই বলা হয় পরিমাপের ত্রুটি। পরিমাপের ত্রুটি কয় প্রকার? নানান রকম পরিমাপের ত্রুটি আছে। তা আমরা সকল ত্রুটিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পদ্ধতিগত বা পুনরাবৃত্তিক ত্রুটি, আরেকটা হচ্ছে অবিন্যস্ত বা এলোমেলো ত্রুটি। পদ্ধতিগত বা পুনরাবৃত্তিক ত্রুটি কি? যে সকল ত্রুটি নির্দিষ্ট নিয়ম মেনে বা জানা কারণে উদ্ভূত হয় তাকে আমরা বলে থাকি পদ্ধতিগত বা পুনরাবৃত্তি ত্রুটি। অর্থাৎ যে ত্রুটিগুলো আমরা কারণ জানি, যে ত্রুটিগুলোর কোনো নিয়ম মানে, সেই ত্রুটিগুলোই হচ্ছে পদ্ধতিগত ত্রুটি। এই ধরনের ত্রুটি ধনাত্মক হতে পারে, আবার ঋণাত্মক হতে পারে এবং এই ত্রুটি বারবার পুনরাবৃত্ত হয়। এই কারণে এই ত্রুটির আরেক নাম হচ্ছে পুনরাবৃত্তিক ত্রুটি। এবং এই ত্রুটিগুলোর সংশোধন করা সম্ভব অথবা এড়িয়ে যাওয়া সম্ভব। যদি আমরা সতর্ক থাকি, সচেষ্ট থাকি, তার সংশোধন করা বা এড়িয়ে যাওয়া অসম্ভব কিছু না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে
পরিমাপের ত্রুটি যে পুনরাবৃত্তি দুই প্রকার বলেছি, যান্ত্রিক ত্রুটি এবং ব্যক্তিগত ত্রুটি। যান্ত্রিক ত্রুটি হচ্ছে যন্ত্রের কারণে, যন্ত্রের সমস্যার কারণে যে ত্রুটিটা হয় সেটা হলো যান্ত্রিক ত্রুটি। যেমন স্লাইড ক্যালিপার্স। তোমরা দেখো আমার হাতে একটা স্লাইড ক্যালিপার্স দেখতে পাচ্ছ। এই স্লাইড ক্যালিপার্স হচ্ছে এমন একটি যন্ত্র যা পদার্থবিজ্ঞানের ব্যবহারিকে অর্থাৎ প্র্যাকটিক্যালে বহুল ব্যবহৃত একটা যন্ত্র, এবং এই যন্ত্র দিয়ে তোমরা বিভিন্ন পরিমাপ করতে হবে, এবং এই যন্ত্রে এক ধরনের যান্ত্রিক ত্রুটি থাকে। কী ধরনের থাকে সেটা তোমরা যদি জানো তাহলে ত্রুটি তোমরা সংশোধন করতে পারবে। দেখো এই স্লাইড ক্লিপার্সের এই যে চোয়াল, এই চোয়ালের সাথে একটা স্কেল যুক্ত আছে। এই মূল বডির গায়ে যে স্কেল এটাকে বলা হয় প্রধান স্কেল, এবং এই চোয়ালের গায়ে যে স্কেল এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। এখন আমরা যখন এই চোয়াল দুটোকে একত্রে রাখবো, যখন সংস্পর্শে রাখবো, তখন এই ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ আর প্রধানের শূন্য দাগ একই রেখায় অর্থাৎ সমাপতিত হতে হবে। যদি সমাপতিত হয় তাহলে বুঝতে হবে যে ভার্নিয়ার যন্ত্রে কোনো ত্রুটি নাই বা স্লাইড ক্যালিপার্সে কোনো ত্রুটি নাই। অনেক স্লাইড ক্যালিপার্সে দেখা দীর্ঘদিন ব্যবহারের ফলে আমরা যখন চোয়াল দুটোকে একত্র করি, একত্র করার পরেও এই ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ এবং প্রধানের শূন্য দাগ সমাপতিত হয় না, একটু আগে পরে থাকে, বা এক দুই দাগ সামনে পিছনে থাকে। তার যদি থাকে সেটাকে আমরা ত্রুটি হিসেবে বিবেচনা করতে হবে, এবং এই ত্রুটিটাকে আগেই পরিমাপ করে পরবর্তী আমরা যে প্রাপ্ত ফলাফল পাবো সেই প্রাপ্ত ফলাফলের সাথে এই ত্রুটি যোগ বা বিয়োগ করতে হবে। তাহলে আমরা যোগ বা বিয়োগ যদি করি তাহলে আমরা এর থেকে সঠিক মান পাব। আর আরেকটি ত্রুটি আছে, সেটা হচ্ছে ব্যক্তিগত ত্রুটি। ব্যক্তিগত ত্রুটি হলো যিনি পর্যবেক্ষণকারী, যিনি পরিমাপকারী, তার কোনো ত্রুটির কারণে যদি পাঠে ত্রুটি আসে তাহলে সেটাকে আমরা বলি ব্যক্তিগত ত্রুটি। যেমন স্ক্রু গজ দিয়ে আমরা যখন পরিমাপ করি তখন এই ধরনের ত্রুটি দেখা দিতে পারে। স্ক্রু গজ একটা যন্ত্র যা দিয়ে আমরা পদার্থবিজ্ঞান ল্যাবরেটরিতে নানান ধরনের পরিমাপ করতে হয়, এবং নিঃসন্দেহে তোমাদেরকে এই যন্ত্রটি ব্যবহার করতে হবে। এই যন্ত্রটাও এক ধরনের ত্রুটি থাকে, যে ত্রুটিটা যান্ত্রিক ত্রুটি হতে পারে, আবার ব্যক্তিগত ত্রুটিও হতে পারে। যান্ত্রিক ত্রুটি হবে কীরকম? যদি আমি এই যে দেখো এটা স্ক্রু আছে, স্ক্রু ঘোরাচ্ছি, স্ক্রু ঘুরালে এই স্ক্রুর গায়ে একটা বৃত্তাকার স্কেল আছে, এটাকে আমরা বলি বৃত্তাকার স্কেল। আর এই যে যন্ত্রটার গায়ে একটা সরলরৈখিক স্কেল আছে, এটা হচ্ছে রৈখিক স্কেল বা প্রধান স্কেল। এখন আমরা যখন স্ক্রুটাকে পুরোপুরি আটকিয়ে ফেলবো তখন দেখা যাবে যে এই স্ক্রুটা এই শূন্য দাগের সাথে এই ভার্নিয়ার স্কেলের শূন্য বা বৃত্তাকার স্কেলের শূন্য দাগ মিলে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখো দীর্ঘদিন ব্যবহারের ফলে এই শূন্য দাগ হচ্ছে এই শূন্য দাগের সাথে এই শূন্য দাগ মিলছে না। এটা 1 2 3 প্রায় দুই ঘর পিছনে আছে। তাহলে এই যন্ত্রটার যান্ত্রিক ত্রুটি আছে। এই যান্ত্রিকটাকে আমাদেরকে পরিহার করতে হবে। আমার যান্ত্রিক ত্রুটি কত? এটা হবে -2, অর্থাৎ আমি যে ত্রুটিটা পাবো তার সঙ্গে এইটা আলটিমেটলি প্লাস হবে। পরবর্তী যে ফাইনাল যে রেজাল্টটা যখন বের করবো তখন এখানে যান্ত্রিক ত্রুটি হবে -2। আর এই যন্ত্রের ব্যক্তিগত ত্রুটি হতে পারে। সেটা কীরকম? সেটা হলো এই যে আমি একটা পরিমাপ করলাম, ধরো একটা তারের ব্যাস নির্ণয় করব। আমরা তারটাকে এই দুই ফাঁকের মাঝখানে তারটা রাখবো, রেখে আমরা ব্যাস নির্ণয় করব। আচ্ছা, যখন করব তখন দেখা যাবে যে বৃত্তাকার স্কেলের কত ভাগ ভার্নিয়ার স্কেলের সাথে সমাপতিত হয়েছে, বা প্রধান স্কেলের সাথে বৃত্তাকার স্কেলের কত ভাগ প্রধান সমাপতিত হয়েছে, সেটা আমরা চোখ দিয়ে দেখে আমাদের নির্ণয় করতে হবে। এখন এই চোখ দিয়ে দেখার ক্ষেত্রে আমরা যদি ভুল করি, মনে করি এটা 41 ঘরের সাথে মিলে গেছে, কিন্তু আমি যদি চোখ দিয়ে দেখার ক্ষেত্রে ভুল করে 42 বলি তাহলে এটা আমার ব্যক্তিগত ত্রুটি। আমি যদি 40 বলি সেটা আমার ব্যক্তিগত ত্রুটি। অর্থাৎ এই যন্ত্রে দুই ধরনের ত্রুটি হতে পারে, যান্ত্রিক ত্রুটিও থাকতে পারে, আবার ব্যক্তিগত ত্রুটিও থাকতে হবে। এই ব্যক্তিগত ত্রুটি দূর করার জন্য আমাদের সাবধানে পাঠ নিতে হবে, এবং লম্বন ত্রুটি যাতে না হয়, লম্বন ত্রুটিকে আমি পরবর্তী আলোচনা করব, সেদিকেও খেয়াল রাখতে হবে। এছাড়াও পরিমাপের আরও কিছু ত্রুটি আছে, যেমন লম্বন ত্রুটি। লম্বন ত্রুটিটা কি? এটা হচ্ছে যে মনে করো আমি একটা যন্ত্রের পার্ট নিচ্ছি, ধরো একটা ভোল্টমিটারের পার্ট নিচ্ছি। এখন ভোল্টমিটারের তোমরা এই যে ভোল্টমিটারের আমি যদি একটা উপরিভাগ আঁকি তাহলে দেখতে পাবে যে ধরো ভোল্টমিটারের একটা উপরিভাগটা এরকমের, যেখানে এই হলো কাটা, এই একটা স্কেল আছে, স্কেলের দাগ কাটা আছে, কাটাটা কোন জায়গায় আছে সেটা আমরা পরিমাপ করব। এখন আমি যদি এই কাটার থেকে একটু ডান দিকে কোণ করে তাকাই
তাহলে দেখা যাবে, মনে করো এইটা হচ্ছে 5 নম্বর ঘর, এটা 6, এটা 7। আমি যদি ডানে কোণ করে বা বামে কোণ করে তাকাই, তাহলে দেখা যাবে আমি তো পার্ট 7 দেখতে পাবো। আবার যদি ডানে কোণ করে তাকাই 5 দেখতে পাবো। আবার যদি লম্বাভাবে তাকাই 6 দেখতে পাবো। তা এই যে বিষয়টা, এইটাকে লম্ব ত্রুটি বলা হয়। অর্থাৎ আমাদের যদি সঠিক পাঠ নিতে হয়, সঠিক পাঠ নেওয়ার জন্য অবশ্যই এই যে সূচক কাটার দিকে লম্বভাবে তাকাতে হবে। লম্ব ছাড়াও যে কোনো কোনাকুনিভাবে তাকাই, তাহলে এই পাঠে ত্রুটি আসবে। এই ধরনের ত্রুটিকে বলা হয় লম্ব ত্রুটি। আরেকটা হচ্ছে পিছট ত্রুটি। পিছট ত্রুটি কি? যে আমি একটু আগে তোমাদের স্ক্রু গজ দেখালাম, এই স্ক্রু গজটা আমরা স্ক্রুটা ঘুরিয়ে ঘুরিয়ে পাঠ নিই। এখন দীর্ঘদিন ব্যবহারের ফলে অনেক সময় দেখা যায় যে স্ক্রু গজে স্ক্রুটা ঘুরালে পরে সমান ঘুরালে সবসময় সমান সংখ্যক রেখা অতিক্রম করে না, অর্থাৎ প্রধান স্কেলের সমান পরিমাণ অগ্রসর হয় না। যার কারণে আমরা যদি স্ক্রু ঘুরোতে ঘুরোতে বেশি ঘুরিয়ে, মানুষের পার্ট নেওয়ার সময় এরকম হয় যে স্ক্রু ঘুরোতে ঘুরোতে আমরা বেশি ঘুরিয়ে ফেললাম, বেশি ঘুরিয়ে ফেলার পরে আবার একটু ব্যাকে পিছনে এসে আবার মিলাম, তো সেক্ষেত্রে দেখা যাবে এটা ত্রুটি উদ্ভব হবে। এইটাকে বলা হয় পিছট ত্রুটি, অর্থাৎ পিছিয়ে আসার কারণে যে ত্রুটিটা হয়। তো এইটা কখনো করা যাবে না। এ জাতীয় ক্ষেত্রে কী করতে হবে, যে আমাদেরকে একবারে সামনে দিয়ে ঘুরে একবারে সঠিক পজিশন নিতে হবে। বেশি গেলাম পরে আবার উল্টা দিকে পিছনের দিকে আসলাম, এইটা পরিহার করতে হবে, এটা করা যাবে না। তাহলে আমরা এই পিছট ত্রুটি পরিহার করা আমাদের পক্ষে সম্ভব হবে। এরপর আরেকটা আছে লেভেল ত্রুটি। সেটা হলো যে যে সমস্ত যন্ত্রের পাঠাতন আছে, যেমন বিক্ষেপী চৌম্বকীয় যন্ত্র, নিক্তি, অথবা আরও বিভিন্ন আলোক যন্ত্র আছে, নিউটন স্ট্রিংস অ্যাপারেটাস, তারপরে চুম্বকমান যন্ত্র, এগুলোতে আমাদের পাঠাতন আছে। এই পাঠাতনগুলিতে যদি লেভেল ঠিক না থাকে তাহলে পরিমাপে ত্রুটি আসে। তাহলে এই লেভেল বলতে অনুভূম, পাঠগুলো অনুভূমিক থাকতে হবে। যদি অনুভূমিকের কোনো ব্যত্যয় ঘটে তাহলে পাঠে ত্রুটি আসবে। এটার জন্য কি লাগবে? স্পিরিট লেভেল। যেমন তোমরা চিত্রে এই স্পিরিট লেভেল দেখতে পাচ্ছ, যে স্পিরিট লেভেলটাকে এই পাঠাতনের উপর বসিয়ে আমাদের লেভেলটা ঠিক করতে হবে। লেভেল যে ঠিক হলো বুঝবো কীভাবে? বুঝবো স্পিরিট লেভেলের যে মাঝের যে বুদবুদটা, এই বুদবুদ যদি মাঝখানে থাকে তাহলে লেভেল ঠিক আছে, আর যদি ডানে বা বামে সরে যায় তাহলে লেভেল ঠিক নেই। বুদবুদটা যেদিকে সরে যাবে সেই পাশটা উঁচু। তাহলে আমাদের কী করতে হবে? ওই যন্ত্রের নিচে যে স্ক্রু আছে, লেভেলিং স্ক্রু, সেই স্ক্রু ঘুরিয়ে যে পাশে বুদবুদটা আছে সেই পাশটাকে নিচু করতে হবে, অথবা বিপরীত পাশকে উঁচু করতে হবে। করে কী করতে হবে? ওই বুদবুদটাকে স্পিরিট লেভেলের মধ্যবন্ধুতে আনতে হবে, আনলেই এই ত্রুটি মুক্ত হবে। এরপরে আরেকটা ত্রুটি আছে, সেটা হচ্ছে অবিন্যস্ত ত্রুটি বা এলোমেলো ত্রুটি। এই ত্রুটিটা আসলে কোনো কারণ জানা, অনেক সময় যন্ত্রে এমন ত্রুটি আসে যার কোনো সুস্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। এই ধরনের ত্রুটি হল এলোমেলো ত্রুটি বা দৈব ত্রুটি, এবং এই ত্রুটি সাধারণত গাউসিয়ান সূত্র মেনে চলে। এবং আমরা যে চিত্রে দেখো একটা গ্রাফ দেখা যাচ্ছে, এটা একটা গাউসিয়ান গ্রাফ, যেই গ্রাফে আমরা এক্স অক্ষে নিয়েছি পরিমাপের ত্রুটি ডেল কিউ, এবং ওয়াই অক্ষে নিয়েছি পরিমাপের সংখ্যা এন। তারা দেখতে পাচ্ছি চিত্র থেকে দেখা যাচ্ছে যে এনের মান যত বেশি হয় ত্রুটির পরিমাণ তত কমে আসে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে এই ত্রুটি এড়ানোর উপায় কী, বা মিনিমাইজ করার উপায় কী? উপায় হচ্ছে যে বেশি সংখ্যক বার এই পরিমাপ নিতে হবে। বেশি সংখ্যক বার পরিমাপ নিলে পরে নিয়ে যদি আমরা গড় করি তাহলে এই ত্রুটি পরিহার করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা এখন আলোচনা করব পর্যবেক্ষণ ও পরীক্ষণের ক্রমবিকাশ এবং গুরুত্ব। অর্থাৎ এই পদার্থবিজ্ঞান যে তার গতি অব্যাহত রেখেছে, জয়যাত্রা অব্যাহত রেখেছে, এটা পর্যবেক্ষণ পরিবেক্ষণ মাধ্যমে ধীরে ধীরে অব্যাহত রয়েছে। এই পর্যবেক্ষণ, উদ্ভাবন এবং পরিবীক্ষণের ক্ষেত্রে যে সমস্ত বিজ্ঞানীদের অবদান চিরস্মরণীয়, তাদের মধ্যে কয়েকজন আমরা এখন আলোচনা করব, কয়েকজনের কথা আলোচনা করব। যার মধ্যে প্রথম হচ্ছে আর্কিমিডিস, যিনি খ্রিস্টপূর্ব 227 থেকে 212 এই পৃথিবীতে ছিলেন, অর্থাৎ 287 খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করেছেন, 212 উনি মৃত্যুবরণ করেন। উনি গ্রিক গণিতবিদ। ওনার প্রধান আবিষ্কারের মধ্যে ছিল যে নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল বলের ঊর্ধ্বমুখী বল। তো গড়ীয় দর্পণের সাহায্যে আগুন জ্বালানোর পদ্ধতিও উনি জানতেন। এরপরে আমরা যে বিজ্ঞানীর আলোচনা করব উনি হচ্ছেন গ্যালিলিও। 1564 থেকে 1642 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই পৃথিবীতে ছিলেন। উনি ইতালির জ্যোতির্বিদ। ওনার প্রধান আবিষ্কারগুলোর মধ্যে আছে গতি বিষয় গাণিতিক সূত্র, পরন্ত বস্তু সূত্র, দোলকের সূত্র, দোলক ঘড়ি, টেলিস্কোপ ইত্যাদি। এরপর আমরা যে বিজ্ঞানীর কথা বলবো তিনি হচ্ছে আইজাক নিউটন, যাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী বলা হয়।
উনি একজন ব্রিটিশ গণিত শাস্ত্রবিদ। ওনার আবিষ্কারগুলোর মধ্যে ছিল গতিসূত্র, মহাকর্ষ সূত্র, শব্দের গতি, আলোর বিচ্ছুরণ, বর্ণালী তত্ত্ব, ক্যালকুলাস ইত্যাদি। এরপরে আমরা যে বিজ্ঞানীর কথা আমাদের বলতেই হয়, উনি হচ্ছেন টমাস ইয়ং, একজন ইংরেজ বিজ্ঞানী। ওনার জন্ম 1773 সালে এবং মৃত্যুবরণ করছে 1829 সালে। ওনার প্রধান আবিষ্কারগুলোর মধ্যে আছে আলোকের তরঙ্গ তত্ত্ব, আলোকের দ্বিচির পরীক্ষা, ইয়ংয়ের হেলমাস তত্ত্ব, ব্যতিচার ইত্যাদি। এরপরে আমরা যে বিজ্ঞানীর কথা আলোচনা করব উনি হচ্ছেন মাইকেল ফ্যারাডে। 1791 সালে যার জন্ম এবং 1867 সালে যিনি মৃত্যুবরণ করেন, উনি একজন ইংরেজ বিজ্ঞানী। ওনার প্রধান প্রধান আবিষ্কারের মধ্যে আছে তড়িৎ বলরেখা, তড়িৎ চুম্বকীয় আবেশ, তড়িৎ বিশ্লেষণ সূত্র, তড়িৎ রসায়ন, ফ্যারাডে ক্রিয়া এবং তড়িৎ চুম্বকীয় আবেশের সূত্র। এর পরবর্তীতে আমরা যে বিজ্ঞানীর কথা আলোচনা করব উনি হচ্ছেন আর্নেস্ট রাদারফোর্ড। 1871 সালে যার জন্ম এবং 1937 সালে যিনি মৃত্যুবরণ করেন, উনি হচ্ছেন নিউজিল্যান্ড এবং ব্রিটিশ বিজ্ঞানী। তাকে নিউক্লিয় পদার্থবিজ্ঞানের জনকও বলা হয়। তাই 1908 সালে নোবেল প্রাইজ পেয়েছেন। 1924 সালে নাইট পদবিতে ভূষিত হয়েছেন। ওনার প্রধান প্রধান আবিষ্কার হচ্ছে সোলার পরমাণু মডেল, প্রোটন, নিউক্লিয়াস, তেজস্ক্রিয় তার অর্ধায়ু, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ডিটেক্টর। এরপরে আমরা যে বিজ্ঞানীর কথা আলোচনা করব উনি হচ্ছেন একজন জার্মান পদার্থবিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। 1858 সালে যার জন্ম, 1947 সালে যার মৃত্যু। ওনার প্রধান 1918 সালে উনি নোবেল পুরস্কার পান। ওনার প্রধান আবিষ্কারগুলোর মধ্যে আছে বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব, প্লাঙ্ক ধ্রুবক এবং প্লাঙ্কের স্বীকার্য। এরপরে আমরা যে বিজ্ঞানীর কথা আলোচনা করব উনি হচ্ছেন আলবার্ট আইনস্টাইন। ইনি একজন জার্মান পদার্থবিজ্ঞানী, তোমরা সবাই তার নাম জানো। উনি ওনার আবিষ্কারের জন্য 1921 সালে নোবেল পুরস্কার লাভ করেন এবং ওনার সবচেয়ে চাঞ্চল্যকর যে আবিষ্কারগুলো আছে এর মধ্যে একটা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব, তারপর হচ্ছে পদার্থ এবং শক্তির অভিন্নতা, কোয়ান্টাম মতবাদ সম্প্রসারণ করেন উনি, ব্রাউনিয়ান গতি আবিষ্কার করেন, আইনস্টাইনের ক্ষেত্র সমীকরণ, বোস-আইনস্টাইন পরিসংখ্যান, একত্রীভূত ক্ষেত্রতত্ত্ব ইত্যাদি ওনার প্রধান আবিষ্কার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আমরা আজকের এই আলোচনার মাধ্যমেই আমরা ভৌত জগৎ এবং পরিমাপ সম্পর্কিত যে আলোচনাটা আমরা শেষ করলাম। তা আমরা আমরা আগেই বলেছি যে এই অধ্যায়টা হচ্ছে পদার্থবিজ্ঞানের ভিত্তি, পদার্থবিজ্ঞানের শিকড়ের সন্ধান। আমরা যে এই অধ্যায়টাকে ভালোভাবে অধ্যয়ন করি তা পদার্থবিজ্ঞানের শিকড়ের সন্ধান আমরা ভালোভাবে করতে পারবো এবং আশা করি তোমরা সবাই এটা অনুধাবন করবেন এবং তোমরা ইতিমধ্যে যা নোট করেছো এবং যা বুঝতে পেরেছো সেটাকে আবার চর্চা করবে। চর্চা করার মাধ্যমে তোমরা এ সম্বন্ধে আরও সম্যক ধারণা লাভ করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।